আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো শুরু করতে যাচ্ছে একটা নতুন সিরিজ যেটা হচ্ছে বায়োলজি কনসেপ্ট ক্লাস। তো এই সিরিজের সমস্ত ভিডিও ভাইয়া দেওয়ার চেষ্টা করব। আর এই সিরিজটা লঞ্চ করার মূলত উদ্দেশ্য কি সেটাও সরাসরি আমি একটু ক্লিয়ার করে রাখি। এই সিরিজে মূলত আমি সেই ভিডিওগুলো বা সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেখানে বায়োলজির খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কনসেপশনগুলো আমাদেরকে বেসিক থেকে বুঝে আসা খুব ইম্পর্টেন্ট। সো সেই সকল কনসেপশনের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো যাতে তোমাদের বেসিক ক্লিয়ার করতে পারি, ঠিক আছে? সো প্রতিটা ভিডিওর নিচে তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বায়োলজির কোন চ্যাপ্টারের কোন টপিকে তোমাদের সমস্যা আছে স্পেসিফিক্যালি। তো ইনশাল্লাহ সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও করে ক্লিয়ার করে দেওয়া চেষ্টা করব এবং সমস্ত ভিডিও হবে পাবলিক, ফ্রিলি তোমরা ভিডিওগুলো দেখতে পারবা ইউটিউবে আমাদের হালকেনস্টাইন এইচএসসি চ্যানেল থেকে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আজকে সিরিজের প্রথম ভিডিও আমি শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে তোমার কনসেপ্ট ক্লাস নাম্বার 1, নিউক্লিক অ্যাসিড এবং এটার স্ট্রাকচার নিয়ে। আমরা আশা করি নিউক্লিক অ্যাসিড চিনি, ডিএনএ এবং আরএনএ এই দুইটা আমরা মূলত নিউক্লিক অ্যাসিড হিসেবে চিনি। কিন্তু নিউক্লিক অ্যাসিড শব্দটা কেন নিউক্লিক অ্যাসিড এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ দেখো, নিউক্লিক অ্যাসিড শব্দটা আসছে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ নিউক্লিয়াসে যেই ধরনের অ্যাসিডগুলো পাওয়া যায় তাদেরকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। এখন একটা কথা মাথায় আসতে পারে যে ভাই, শুধু নিউক্লিয়াস কাদের আছে? নিউক্লিয়াস কাদের থাকবে? নিউক্লিয়াস আছে ইউক্যারিওটা বা ইউক্যারিওট যারা ইউক্যারিওট কিংবা প্রকৃত কোষী, ঠিক আছে? আমরা আশা করি তোমরা সুপার কিংডম দুইটা সম্পর্কে আইডিয়া আছে, একটা ইউক্যারিওটা আরেকটা প্রোক্যারিওটা, যেহেতু আমরা একদম বেসিক থেকে পড়বো। সো আমরা জানি যারা ইউক্যারিওটা অন্তর্ভুক্ত, তাদেরকে ইউক্যারিওট বা প্রকৃত কোষী রাখবো, তাদের মধ্যেই নিউক্লিয়াস আছে। বাট যারা প্রোক্যারিওট, তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই জাগবে, ওকে, যারা প্রোক্যারিওট তাদের কি নিউক্লিয়াস আছে? তাদের কিন্তু নিউক্লিয়াস নাই। তাহলে তাদের কি নিউক্লিক অ্যাসিড নাই? এটা একটা সবার আগে তোমার প্রশ্ন করলাম, একটু উত্তর দিয়ে চেষ্টা করো। তাদেরও নিউক্লিয়াস আছে। তার মানে অনেক সময় যে আমাদেরকে বলা হয় নিউক্লিয়াসে যে অ্যাসিড আছে তাই নিউক্লিক অ্যাসিড, তাহলে কিন্তু কথাটা সম্পূর্ণ হচ্ছে না। সম্পূর্ণ তুমি যদি করতে চাও, নিউক্লিয়াস বা নিউক্লয়েড, ঠিক আছে? সো নিউক্লয়েডে যে ধরনের অ্যাসিডগুলো পাওয়া যায়, বিশেষ করে যেগুলো জেনেটিক বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো বহন করবে, ঠিক আছে? সো এই বিশেষ ধরনের অ্যাসিডগুলোকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। কারণ প্রোক্যারিওটদের নিউক্লয়েড থাকে। নিউক্লয়েডের ক্লয়েড মানে মতো, অর্থাৎ নিউক্লিয়াসের মতোই তাদের একটা জিনিস থাকে, বাট সেটা নিউক্লিয়াস না। কেন? কারণ নিউক্লিয়াসের একটা সুনির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ থাকা লাগে, নিউক্লিওলাস থাকা লাগে। এই দুইটা জিনিস পাওয়া যায় না নিউক্লয়েডের মধ্যে। শুধুমাত্র ক্রোমাটিন জালিকা সুন্দরভাবে একটা নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়ায় ছিটানো থাকে, তাদের কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই এবং নিউক্লিওলাস নাই। যার কারণে আমরা সেটাকে ডাকি দেখতে নিউক্লিয়াসের মতো, বাট নট নিউক্লিয়াস। সো এটাকে ডাকতে হয় কি? নিউক্লয়েড। তাহলে এক নম্বর কনসেপশন ক্লিয়ার করো, নিউক্লিয়াস থাকে ইউক্যারিওটদের, নিউক্লয়েড থাকে প্রোক্যারিওটদের। এখান থেকে আসি আমরা, এখানে যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেটা নিউক্লিক অ্যাসিড। এখান থেকে আরেকটা কনসেপশনে আসি, শুধুমাত্র নিউক্লিয়াস বা নিউক্লয়েডে কি আসলে নিউক্লিক অ্যাসিডগুলো থাকবে, নাকি বাইরেও থাকতে পারে? চলো আমরা এখান থেকে আগে চলে আসি। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? নিউক্লিক অ্যাসিড 2 টাইপস বা 2 ধরনের। কি কি? একটা ডিএনএ, আরেকটা আরএনএ। তো সাথে সাথে আমরা এদের ফুল ফর্মগুলো পড়ে ফেলি। ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে শুধু ডিঅক্সিটা বাদ দিলে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি আর সম্পূর্ণ করে লিখলাম না। আচ্ছা, এখন খেয়াল করো ডিএনএ কি শুধুমাত্রই নিউক্লিয়াস থাকবে কি না? না, ডিএনএ কোথায় কোথায় পাওয়া যেতে পারে? নিউক্লিয়াসে থাকবে, নিউক্লিয়াসে পাবা ডিএনএ।
আর কোথায় পাইতে পারো? মাইটোকন্ড্রিয়াতে পাইতে পারো। আর কোথায় পাইতে পারো? আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট। এই 3 জায়গায় তুমি ডিএনএ পেতে পারো, নিউক্লিয়াসের বাইরেও, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। এখানের যে ডিএনএগুলা, এটা সম্পর্কে আমি তোমাদেরকে কথা বলতে হবে। এগুলো কিন্তু তোমার বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে না। এই দুইটা ডিএনএকে আমি চাইলে বলতে পারি তোমার জন্য নন জেনেটিক ডিএনএ, অর্থাৎ এটাকে তোমার জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিনগুলো এখানে নাই, ঠিক আছে? এখানে হচ্ছে অন্য জিন। এখন অন্য জিন বলতে কি, আমি এখন এখানটা একটা প্রেক্ষাপটে আসি। প্রেক্ষাপট জিনিসটা হচ্ছে কি, এখানে এরকম যে আগে ধরে নেওয়া হয় যে প্রকৃত কোষ আসার আগে সবার আগে আসছিল আদিকোষ। তো আদিকোষের সবচেয়ে ভালো উদাহরণ, ক্লাসিক্যাল এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়াগুলা একটা সময় যখন প্রাকৃতিক প্রতিকূলতা আসছে, তখন এক ধরনের বিশেষ ধরনের কোষে তারা আশ্রয় নেয়, যে কোষটা হচ্ছে প্রকৃত কোষ, যেটা পরবর্তীতে আসে। সো প্রকৃত কোষে দীর্ঘস্থায়ীভাবে অনেক দিন আশ্রয় নেওয়ার কারণে দেখা যায় ওই যে আদিকোষগুলা অর্থাৎ ব্যাকটেরিয়াগুলা একটা সময় প্রকৃত কোষেরই অংশ হয়ে যায় ইভলিউশনের কারণে। যার কারণে দেখা যায় যেহেতু এই যে আমরা যে ধরে নেওয়া হয় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আসলে ইনিশিয়ালি প্রকৃত কোষে ছিল না, এটা পরবর্তীতে যখন এই ব্যাকটেরিয়াগুলো প্রতিনিয়ত এই প্রকৃত কোষে আশ্রয় নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে যায়, বিবর্তনের কারণে দেখা যায় কি প্রকৃত কোষ সৃষ্টি হওয়া মাত্রই সাথে সাথে এগুলো চলে আসতেছে। তো এগুলো বেসিক্যালি আসলে অন্য একটা আদিকোষেরই থেকে আসা। যেহেতু ওই আদিকোষের মধ্যে ডিএনএ ছিল, সেই ডিএনএগুলো আসলে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় নিউক্লিয়াসের বাইরেও। কিন্তু মাথায় রাখতে হবে এখানে ডিএনএগুলো কীরকম, বৃত্তাকার ডিএনএ। আর এটার ডিএনএ কীরকম, দ্বিসূত্রক, বৃত্তাকার না। এটা দ্বিসূত্রক ঠিক আছে, কিন্তু বৃত্তাকার। বাট এটার ডিএনএটা কিন্তু বৃত্তাকার না। সো বৃত্তাকার ডিএনএ কার বৈশিষ্ট্য? প্রোক্যারিওটের বৈশিষ্ট্য। সো একটা ইউক্যারিওটের মধ্যে প্রোক্যারিওটের বৈশিষ্ট্য কোথা থেকে চলে আসলো? এই কারণে, যারা এই প্রেক্ষাপটটা জানে, এই জন্য এই দুইটা অঙ্গাণুকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। তুমি প্রথম অধ্যায়ে পড়বা বোটানির। সো এন্ডোসিম্বায়ন্ট বলে। এন্ডোসিম্বায়ন্ট বলতে কি, তোমার কোনো একটা প্রকৃত কোষের মধ্যে ওই আদিকোষগুলো এসে বসবাস করতেছে, যেটাকে আমরা সিম্বায়োসিস বলতে পারি। সো যেহেতু একটা কোষের ভিতরে এসে সিম্বায়োসিস হচ্ছে, সো এটা এন্ডোসিম্বায়ন্ট বলা হয় এই দুটা অঙ্গাণুকে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা চলে যাই আরএনএর কথা। আরএনএ মনে রাখবা সাইটোপ্লাজমে পাবা, বিচ্ছিন্নভাবে না হয় নিউক্লিয়াসে পাবা। যতটুকু জানি তোমার বই হিসাব অনুযায়ী অনলি 10% নিউক্লিয়াসে পাওয়া যায়, বাকি সাইটোপ্লাজমে 90% আরএনএ পাওয়া যায়। তাই এখান থেকে আরেকটা কনসেপশন ক্লিয়ার হইল যে নিউক্লিক অ্যাসিড মানে শুধুমাত্র যে নিউক্লিয়াসে থাকবে এমন না, বাট হ্যাঁ তারা নিউক্লিয়াসে থাকবে, এইটা গুরুত্বপূর্ণ। এবং নিউক্লিয়াসে যেই নিউক্লিক অ্যাসিড থাকবে সেটাই আসলে সবচেয়ে মূল রোলটা প্লে করবে আমাদের জিনগত বৈশিষ্ট্যকে বংশ থেকে বংশান্তরে ট্রান্সফার করতে। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কনসেপশন ক্লিয়ার। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটা বেসিক কনসেপশন ক্লিয়ার করলাম। এখন আমরা আসি নিউক্লিক অ্যাসিডের গঠন নিয়ে কথা বলার জন্য। এখন আমরা অনেকটাই ম্যাচিউর হয়ে গেছি যাতে কথা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার নিয়ে। এখন আমাদের মোটামুটি একটা যোগ্যতা এসে গেছে। যোগ্যতা যেহেতু এসে গেছে, এখন আমরা কথা বলি নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার। ধরে নাও ডিএনএ কিংবা আরএনএ, এই দুটা যে কোনো একটা নিয়ে আমরা চিন্তা করি। ধরো ডিএনএ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রতিটা অ্যাসিড অনেকগুলো পলিনিউক্লিওটাইড চেইন বলা হয়। একটা ডিএনএকে কি বলা হয়, পলি নিউক্লিওটাইড চেইন। এবং ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ডেড, তাই হচ্ছে কি এরকম পলিনিউক্লিওটাইড চেইন কয়টা থাকে, দুইটা থাকে। এই একটা থাকে, এই আরেকটা থাকে। তাহলে চেইনগুলো কিসের, নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড। পলি মানে অনেক, নিউক্লিওটাইড মানে তো নিউক্লিওটাইড। সো ধরে নাও আপাতত আমি বলতেছি নিউক্লিওটাইড মানে কি। সো অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যে চেইন তৈরি করছে, এই একটা চেইন আরেকটা চেইন। সো ডিএনএর ক্ষেত্রে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে হচ্ছে ডিএনএ গঠিত। আর আরএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে কি একটা পলিনিউক্লিওটাইড চেইন। ঠিক আছে, একটা
পলিনিউক্লিওটাইড চেইন, লিখে রাখো। সো আরএনএটা হচ্ছে কি রকম, এক সূত্রক বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আর এটা কি ডাবল স্ট্র্যান্ডেড বা দ্বিসূত্রক। সব কিছু লেখো। এখন আমরা আসি, তুমি যাই বলো না কেন এতটুকু শিওর, একটা হোক বা দুইটা হোক, এরা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেইন। পলিনিউক্লিওটাইড চেইন মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড গঠিত। তাহলে আমরা যদি পলিনিউক্লিওটাইড চেইনটাকে ভাঙি, অনেকগুলা কি পাবো, সিঙ্গেল একক হিসেবে নিউক্লিওটাইড পাবো। আচ্ছা, একটা নিউক্লিওটাইড ভাঙে এবার দেখি যে ওই নিউক্লিওটাইডটা কি দিয়ে গঠিত। একটা নিউক্লিওসাইড এবং ফসফেট আয়ন দিয়ে গঠিত। ফসফেট আয়ন মূলত প্রধানত একটা থাকতে পারে, অথবা অনেক সময় দুইটাও থাকতে পারে, তিনটা হাইয়েস্ট থাকতে পারে ফসফেট। সো একটা থাকলে মনোনিউক্লিওটাইড, মনোফসফেট নিউক্লিওটাইড, দুটো থাকলে ডাইফসফেট নিউক্লিওটাইড, তিনটা থাকলে ট্রাইফসফেট নিউক্লিওটাইড। সো জেনারেলি যখন মনোফসফেট নিউক্লিওটাইড হয় সেটা আমাকে বলা লাগে না, নিউক্লিওসাইড। এখন একটা নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত, নিউক্লিওসাইড এবং ফসফেট নিয়ে গঠিত। আবার এই নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত, এটাকে ভেঙে দেখি। একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট যে সুগার সেটাকে আমরা বলবো কি পেন্টোজ সুগার। সুগার মানে কার্বোহাইড্রেট, আর নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত। এখন পেন্টোজ সুগার দুই ধরনের হইতে পারে, এক হইতে পারে তোমার রাইবোজ সুগার, আরেকটা হইতে পারে ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার যদি হয় তাহলে সেটা হচ্ছে আরএনএর জন্য রাইবোজ সুগারটা ব্যবহার হয়। রাইবোজ সুগারটা কোথায় ব্যবহার হয়, আরএনএর ক্ষেত্রে যে পেন্টোজ সুগারটা ব্যবহার হয়, আরএনএ তৈরি করার ক্ষেত্রে যেই পেন্টোজ সুগারটা তৈরি করা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাইবোজ সুগার। আর ডিএনএ তৈরির ক্ষেত্রে যে সুগারটা ব্যবহার করা হয়, যে পেন্টোজ সুগারটা ব্যবহার করা হয়, 5 কার্বন বিশিষ্ট যে বিশেষ সুগারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আচ্ছা, দুইটা সুগারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি তোমরা জানো? তোমাদেরকে বলে দিই। বেসিক ডিফারেন্সটা কিছু না, জাস্ট এখানে ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই, জাস্ট একটা কার্বনে অক্সিজেন কম থাকে। রাইবোজ সুগারে যতগুলো অক্সিজেন থাকে তার থেকে জাস্ট একটা অক্সিজেন কম থাকে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগারে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটা অক্সিজেন কম থাকে বুঝলাম, কিন্তু কোথায় কম থাকে? মনে রাখবা 2 নাম্বার কার্বনে অক্সিজেন অ্যাবসেন্ট, 2 নাম্বার কার্বনে এই অক্সিজেনটা থাকে না, তাই এটাকে ডাকা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে দেখো প্রতিটা কনসেপশন কিন্তু ক্লিয়ার হইতে হবে। বায়োলজিতে প্রতিটা ওয়ার্ডের মিনিং আছে। সো আশা করি এই সিরিজটার মাধ্যমে তোমাদের সব কিছু ক্লিয়ার হবে, এখানে যে প্রতিটা ওয়ার্ডের মিনিং কতটা ইম্পর্টেন্স ক্যারি করে। তুমি যদি প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝে বুঝে পড়ো, বায়োলজি কখনোই ডাহা মুখস্থের বিষয় না। কিছু জিনিস হয়তো মনে রাখা লাগতে পারে একটু কষ্ট করে, কিন্তু কমপ্লিটলি লজিক আছে, কারণ সায়েন্স মানে লজিক। আচ্ছা, তাহলে বুঝলাম। এখন নাইট্রোজেনাস বেস আসলে 2 ধরনের হইতে পারে, সেটা হইতে পারে পিউরিন, হইতে পারে পাইরিমিডিন। আচ্ছা, এটা এম বোঝা যাচ্ছে না, পাইরিমিডিন। সো পিউরিন, পাইরিমিডিন। পিউরিন ক্ষারক কি কি আছে? পিউরিন ক্ষারক হচ্ছে এডিনিন, এবং গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কাট, CUT, কাট। তাহলে কাট দিয়ে কি বোঝাচ্ছে, এ দিয়ে কি বোঝাচ্ছে আমি বলি। এ দিয়ে হচ্ছে, আমি এখানে এখন একটু মুছে ফেলি, আশা করি তোমরা এখন এখানে দেখানো লাগবে না, এখন মুছে ফেললে তোমরা বুঝবা। সি দিয়ে, আচ্ছা আগে এ দিয়ে বলি, এ দিয়ে অ্যাডিনিন। কোন নাইট্রোজেনাস বেস বা
নাইট্রোজেন ঘটিত ক্ষারককে বোঝাচ্ছে, এটি নিন, জি দিয়ে গুয়া নিন, সি দিয়ে সাইটোসিন, ইউ দিয়ে ইউরাসিল, টি দিয়ে থাইমিন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমরা এখন জানবা। কথা এতটুকু পর্যন্ত শেষ হইলেও পারতো, বাট জানা লাগবে কোনটা ডিএনএতে থাকে কোনটা আরএনএতে থাকে। এখানে এই কনসেপশনটা ক্লিয়ার করে ফেলে একেবারে। মনে রাখবা ইউরাসিল অনলি আরএনএতে থাকবে, আর এই যে থাইমিন এটা অনলি ডিএনএতে থাকবে। তো কথা শুনে মনে হইতে পারে এগুলো কই থাকবে, এগুলো হচ্ছে কমন। এগুলো কি কমন? কমন মানে কি বলতো? কমন মানে কি? কমন মানে হচ্ছে এরা ডিএনএতেও থাকবে আরএনএতেও থাকবে। এ জি সি এরা ডিএনএতেও থাকবে আরএনএতেও থাকবে। তাই আমাকে যেটা নিয়ে চিন্তা রাখতে হবে স্পেশালগুলা, যেমন ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকবে, থাইমিন শুধুমাত্র ডিএনএতে থাকবে। কখনোই থাইমিন আরএনএতে থাকতে পারবে না, কখনোই ইউরাসিল ডিএনএতে আসতে পারবে না। তাইলে এই দুইটাকে খুব ভালো করে মাথায় রাখো, অন্যগুলা কমন, এই কথাটা মাথায় রাখো। তাহলে আশা করি ক্লিয়ার, মোর দেন ক্লিয়ার। এখন আরেকটা জিনিস তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া পিউরিন এবং পাইরিনের মধ্যে বেসিক ডিফারেন্স কি? যেরকম আপনি আমাদেরকে বললেন যে রাইবোস সুগার এবং ডিঅক্সি রাইবোস সুগারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কি? ডিঅক্সি রাইবোস সুগারের 2 নাম্বার যে কার্বনটার মধ্যে অক্সিজেন থাকার কথা সেটা থাকে না, সেটা অ্যাবসেন্ট। পিউরিন এবং পাইরিনের মধ্যে পার্থক্য কি? মনে রাখবা পিউরিন হচ্ছে বেসিক্যালি 2 বলয় বিশিষ্ট নাইট্রোজেনাস ক্ষারককে আমরা পিউরিন ডাকি। সো এটা কি? পিউরিন। কিন্তু একটা পাইরিমিডিন কিরকম হবে? 1 বলয় বা 1 রিং বিশিষ্ট, 1 অ্যারোমেটিক রিং বা 1 বলয় বিশিষ্ট যদি ক্ষারক হয় তখন সেটাকে আমরা ডাকি হচ্ছে কি, কোনটা চুজ করবো, এটা পাইরিমিডিন। আচ্ছা, তাহলে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে ক্লিয়ার হয়েছে আশা করি। এখন একটা কথা বলি, অনেকে মনে থাকে না যে পিউরিন 2 বলয় বিশিষ্ট নাকি পাইরিমিডিন 2 বলয় বিশিষ্ট। দেখো নাম এটা ছোট হইতে পারে পিউরিন, বাট সে কিন্তু কাজে বড়, সে 2টা বলয় নিয়ে গঠিত। পাইরিমিডিন নাম বড় হইতে পারে বাট সে কাজে ছোট, সে একটা বলয় নিয়ে গঠিত। সো এইভাবে মনে রাখার চেষ্টা করবা, যে নামে বড়, ঠিক আছে, যে কথায় মানে মনে হয় যে অনেক মানুষের থাকে না গলা বড়, মানে অর্থাৎ সে মুখেই বলতে পারে কাজের দিকে নাই। সো পাইরিমিডিন হচ্ছে সেরকম, সে মুখে বড় কিন্তু কাজে কর্মে তাকে অতটা দেখা যায় না। সো সে হচ্ছে কি তোমার 1 বলয় বিশিষ্ট। তাহলে আশা করি পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে বেসিক ডিফারেন্সটাও তোমাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি চারটার দিকে একটু তাকাই, যে সামারাইজ করি, নিউক্লিক অ্যাসিডের গঠন কিন্তু তুমি শিখে গেছো। নিউক্লিক অ্যাসিড সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, সেটা অবশ্যই পলিনিউক্লিওটাইড চেইন বেসিক্যালি। সো ডিএনএর ক্ষেত্রে ডিএনএ হচ্ছে 2টা পলিনিউক্লিওটাইড চেইন নিয়ে গঠিত, আর আরএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেইন নিয়ে গঠিত। পলিনিউক্লিওটাইড মানে কি? অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। তাহলে পলিনিউক্লিওটাইড চেইনকে ভাঙলে, অর্থাৎ একটা পলিনিউক্লিওটাইড চেইন যদি এরকম হয়, যে ধরো এরকম 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 একটা পুতির মালার মতো অনেকগুলো মালা গাঁথলে আমরা যেটা পাইতেছি, এটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেইন। সো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক একটা মালা পাবো, এক একটা পুঁতি পাবো, পুঁতি। ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে একটা মালা। সো এই মালাটাকে আমরা ভাঙলে এক একটা পুঁতি পাইতেছি। সো এক একটা পুঁতি কি আমার নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডটাকে আমরা ভেঙে দেখি যে এই নিউক্লিওটাইডের মধ্যে কি আছে। এই নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত? নিউক্লিওটাইড, একটা নিউক্লিওসাইড এবং ফসফেট নিয়ে গঠিত। ফসফেটে 1, 2, 3টা থাকতে পারে। নিউক্লিওসাইড আবার কি নিয়ে গঠিত? পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত। পেন্টোজ সুগার 2 ধরনের হতে পারে, আরএনএ ক্ষেত্রে রাইবোস সুগার, ডিএনএ ক্ষেত্রে ডিঅক্সি রাইবোস সুগার, মুছে গেছে। নাইট্রোজেনাস বেস 2 রকম হতে পারে, পিউরিন এবং পাইরিমিডিন, ইন বোথ কেস ডিএনএ এবং আরএনএতে। বাট মনে রাখতে হবে ইউরাসিল শুধুমাত্র আরএনএ থাকতে পারবে, থাইমিন শুধুমাত্র ডিএনএতে থাকতে পারবে, বাদ বাকিগুলো কমন, ডিএনএতেও থাকবে আরএনএতেও থাকবে। ওকে, সো আশা করি তোমরা
নিউক্লিক অ্যাসিডের সম্পর্কে বেসিক আইডিয়া এবং স্ট্রাকচার সম্পর্কে একদম বেসিক একটা ক্লাস, তোমরা সব কিছু বুঝতে পারছো। এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ পার্ট 2-তে চেষ্টা করব ডিএনএর গঠন নিয়ে আরেকটু, ডিএনএ কীভাবে আঁকা যায় ইজিলি, এবং ডিএনএর যে স্ট্রাকচারটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা কেন এভাবে আঁকছে, আমরা একেবারে ইচ অ্যান্ড এভরি ডিটেলস ডিএনএ নিয়ে একটু পড়ার চেষ্টা করব। সো স্টিল দেন টেক কেয়ার, স্টে টিউনড, আল্লাহ হাফেজ।